আপনারা শুনছেন ন্যারেটেড অডিও বুক। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প, টাইপরাইটার। শুরু হচ্ছে টাইপরাইটার। সন্ধ্যাবেলায় দাসের অফিসে ঢুকে দেখলাম ও তখনও বসে বসে কি কতগুলো কাগজপত্র পড়ছে। আমার পায়ের শব্দে চমকে উঠে বলল, তুমি? হ্যাঁ, তোমার অফিসে আলো জ্বলতে দেখে ঢুকেছি। এখনো বসে আছো যে বড়? না না, কাজ। হ্যাঁ, তুমি বুঝবে না। সত্যি আমি বুঝতে পারি না। দাস ব্যবসা করে, কিন্তু কি জাতের ব্যবসা সে সম্বন্ধে আজও কোনো স্পষ্ট ধারণা করতে পারিনি আমি। সাপ্লাইয়ের কাজ করে, মর্টগেজ রেখে টাকা ধার দেয়, আরো কি 10 রকম করে বেড়ায়, তা দাস শুধু নিজেই জানে। ভগবানও জানেন কিনা সন্দেহ। আমি জানতে চাই না, কারণ দাসকে জানি। সেই কলেজ জীবন থেকেই ইউনিয়নের টাকা সরিয়েই হাত পাকিয়েছিল দাস। তারপর বার্মা ইভেকুয়াদের নিয়ে যখন নানা কেলেঙ্কারি হয়, তখন দাস ছিল একজন কন্ট্রাক্টর। সেই থেকে ধাপে ধাপে কত দূরে সে এগিয়েছে সে সম্বন্ধে এখনো কোনো রকম অনুমান করতেও সাহস হয়নি আমার। জিজ্ঞাসা করতে পারেন, এসব সত্ত্বেও দুজন সংঘর্ষ করি কেন? তার কোনো স্পষ্ট উত্তর দিতে পারবো না। শুধু এটুকু বলতে পারি, দাসকে আমার ভালো লাগে। অজস্র ত্রুটি থাকলেও একটা দুর্বোধ্য আকর্ষণ আছে ওর ব্যক্তিত্বে। সেটা ওর তীক্ষ্ণ স্মার্টনেসের জন্য হতে পারে আমার মতে। ওরও সেরিকালচার সম্বন্ধে কৌতূহল আছে বলে হতে পারে। এমনকি ওর বিশেষ ধরনের চুলের ব্যাক ব্রাশের জন্যও হতে পারে। কিন্তু মোট কথা হলো, সময় পেলে দাসের সঙ্গে আড্ডা দিতে আমার ভালো লাগে। এই পথ দিয়ে যেতে যেতে ওর অফিসে আলো জ্বলতে দেখে তাই ঢুকে পড়েছিলাম। একটা বেয়ারা নেই, 3 জন কেরানির একজনও নেই। মস্ত অফিস ঘরটায় সবুজ শেড দেওয়া আলোটার পাশে দাসকে কেমন প্রক্ষিপ্ত মনে হলো যেন। তখনই আমি বুঝলাম নিঃসঙ্গতা দাসকে মানায় না। ও ড্রয়িং রুমের জীব, ছাদের অন্ধকারে একলা বসে থাকবার জন্য সৃষ্ট নয়। ওর সামনে একটা চেয়ার টেনে নিয়ে আমি বললাম, একলা একলা যখের ধন পাহারা দিচ্ছ নাকি? প্রায় তাই। বিশেষ ধরনের ব্যাক ব্রাশ করা চুলের ওপর দাস সযত্নে একবার হাত বুলিয়ে নিলেন। এমন কতগুলো কাজ ডান হাত দিয়ে করতে হয় যা বা হাতকে জানতে দিতে নেই। তাহলে আমিও যাই, বিরক্ত করব না। আরে বসো বসো, কাজটা শেষ হয়ে গেছে। পাশের একটা লোহার ড্রয়ার খুলে তাতে কাগজগুলো রাখলো, লক করে দিয়ে চাবিটা ফেললো ট্রাউজারের পকেটে। তারপর দামি সিগারেটের টিনটা আমার দিকে ঠেলে দিয়ে বলল, একটা সিগারেট খেয়ে উঠে যাবে তারপর। কিন্তু সিগারেটটা ধরাতে গিয়ে জ্বলন্ত দেশলাইয়ের কাঠিটার দিকে আড়াআড়ি তাকাতে আমার নজর পড়ল কোণের টাইপরাইটারের দিকে। ঢাকনা খোলা, ঝকঝক করছে কিবোর্ড। রেলারটাকে অদ্ভুত মসৃণ মনে হচ্ছে, আর সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়াটা বেরিয়ে এলো প্রশ্নের আকারে, তোমার সেক্রেটারির খবর কি? দাসের ঠোঁটের কোণে সিগারেটটা যেন চমকে তুলে উঠল। কোন সেক্রেটারি? আবার কোন সেক্রেটারি? ওই যে মিস সুলতা পাল। ও আচ্ছা। ছাই জমে ওঠার আগে অ্যাশট্রেতে সিগারেটটা ঝাড়লো দাস। কয়েকটা নরম ফুলকি উড়ে গেল পাখার হাওয়ায়। নো ট্রেস? কোনো পাত্তা পাওনি? না। আশ্চর্য, এমন করে কোথায় গেল মেয়েটা? অবজ্ঞা কুঞ্চিত মুখে আবার গোটা কয়েক ফুলকি ঝাড়লো দাস। ওসব মেয়ের কথা ছেড়ে দাও, চেহারাটা ভালোই ছিল, দেখেছিলে তো? নিশ্চয়ই পালিয়েছে কারো সঙ্গে। পালাবার কি ছিল? যতদূর তোমার কাছে শুনেছিলাম, কলকাতার একটা বোর্ডিং এ একাই থাকতো। আত্মীয় স্বজন কেউ থাকলেও তাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। ওর যদি কাউকে ভালো লেগে থাকে তবে তাকে নিয়ে চোরের মতো পালাবার দরকার ছিল না নিশ্চয়ই।
কে জানে, হয়তো কোনো রাইভেল ছিল। কলকাতায় থাকলে খুনটুন একটা কিছু হয়ে যেতে পারত। এ ধরনের মেয়েকে নিয়ে কত নুইসেন্স হয় জানোই তো। তা হয়তো হয়, তবে দাসের সেক্রেটারি সুলতা পাল সম্পর্কে এরকম কথা ভাবতে আমার কষ্ট হচ্ছিল। মিষ্টি চেহারা, শান্ত ধরনের ওই মেয়েটিকে কতদিন আমি নিবিষ্ট মনে ওখানে বসে টাইপ করতে দেখেছি। সামান্য একটু নিরীহ ঠাট্টাতেও যে মেয়েটির গাল রাঙা হয়ে উঠত, নিচু হয়ে যেত চোখের পাতা, তার মধ্যে ঠিক এসব জিনিস আমি আশা করিনি। আমি সাহিত্যিক নই, তবু সাহিত্যিকের ভাষায় আমার মনে হলো যেসব মেয়ে প্রথম প্রেমের জন্য চিরকুমারী থেকে যায়, সুলতা সেই দলে। কিন্তু সুলতা যে প্রায় 15 দিন নিরুদ্দেশ, এটা ঠিক কথা। কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো বিপদে পড়বার মতো কাঁচা মেয়েও সে নয়। এত সব সে পালিয়েছে এটা ধরে নেওয়া যেতে পারে। দাস বলল, সেক্রেটারির ভাবনা নেই, আজও 3 জন ইন্টারভিউ দিয়ে গেছে, তবে মেয়েটা বড় ভালো কাজ করত। হ্যাঁ, তা করত। দাস চুপ করে রইল। একটু আগে যে সিগারেটটায় বারবার টোকা দিচ্ছিল, অনেকটা ছাই জমতো, এবার সে সেটাকে ঝাড়ল না। আমিও চুপ করে বসে বসে ছাইটা কখন ভেঙে পড়ে সেইটা দেখবার জন্য অপেক্ষা করতে লাগলাম। আর ভাবতে লাগলাম, সুলতা এতখানি সাহস পেল কি করে। সুতরাং একটু পরেই দাস যখন বলতে যাচ্ছিল এইবার ওঠা যাক, অন্তত ওর মুখ থেকে এই কথাটাই বেরিয়ে আসবে বলে আমার মনে হচ্ছিল। আর ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি নেমে বসলো বাইরে। খোলা দরজা দিয়ে ভেজা ধুলোর একটা তপ্ত রুদ্ধশ্বাস চলে এলো ঘরে। দাসের সিগারেট থেকে ছাইটাকে কেড়ে নিয়ে চলে গেল। দাস বলল, বৃষ্টি নামলো যে, গাড়িটাও তো আনিনি। না থামলে বেরোনো যাবে না, বেশ ঘটা করে নেমেছে। ট্রাম পর্যন্ত যেতে গেলেও ভিজে ভূত হয়ে করে দেবে। তাই থামুক, তাহলে একটু বসো তুমি, আমি একটা টাইপের কাজ সেরে দিই ততক্ষণে। উঠে টাইপরাইটারের দিকে এগিয়ে গেল দাস। সুলতার সম্পর্কে ভাবনাটা ভোলবার জন্য আমি একটি বাণিজ্য সংক্রান্ত পত্রিকা কুড়িয়ে নিলাম টেবিল থেকে। তারপর মাল্টিপারপাস স্কিমের ওপর একটা প্রবন্ধ পড়বার চেষ্টা করতে লাগলাম। আলগা মনোযোগের ভেতরে কানে আসতে লাগলো বাইরের বৃষ্টির আওয়াজ। টাইপরাইটারের ডলারের কাগজ জড়ানো খসখসানি, তারপরে খটাখট করে গোটা কয়েক টাইপিং এর শব্দ। পরক্ষণেই দাস হেসে উঠল। হাসি কেন? ব্যাপার কি? এসো, এখানে দেখো কি মজা হয়েছে। আমি উঠে গিয়ে ওর পাশে দাঁড়ালাম। মজাই করেছে বটে একটা। ওপরে টেন্ডার বলে হেডিং দিয়ে তার নিচে 3 বার টাইপ করে বসেছে একটি নাম, সুলতা পাল। অবাক হয়ে বললাম, এর মানে কি? সুলতা পালের নাম টাইপ করছো কেন? মানেটা তো আমিও ভাবছি। লিখতে গেলুম টেন্ডার, লিখে বসলুম সুলতা পালের নাম, তাও একবার নয় 3 বার। তাতে অস্বাভাবিক কিছু নেই। এতক্ষণ ধরে ওকে নিয়েই তো আমরা আলোচনা করছিলাম, আর ওর ব্যাপারটাও এত বিস্ময়কর যে মনের ভেতরে ওর নামটাই ঘুরছিল অন্যমনস্ক ভাবে, তাই ছেপে বসে আছে। তাই বটে, তাই বটে। দাসের মুখের উপর একটা বিষণ্ণ ছায়া নেমে এলো। আজ 1 বছর ধরে এইখানে বসে টাইপ করেছে সুলতা, একেবারে ঘড়ির কাটার মতো। একটা দিন কামাই করেনি, 1 মিনিট লেট করেনি, 5 মিনিট আগেও ছুটি নিয়েও চলে যায়নি কোনোদিন। এর প্রত্যেকটা চাবিতে সুলতার আঙুল জড়িয়ে রয়েছে। আবার আমরা দুজনে গম্ভীর হয়ে রইলাম। সুলতার শান্ত মিষ্টি মুখখানা আমি ভুলতে পারছি না। দাসের চোখ দুটো কেমন উদাস আর গম্ভীর হয়ে আছে। আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, তুমি কি ওকে ভালোবাসতে? বাইরে বৃষ্টি পড়তে লাগলো। ধুলোর তপ্তশ্বাস নেই, দরজা দিয়ে ঠান্ডা ভিজে বাতাস আসছে। দাস দরজাটা বন্ধ করার কথা বলল না, আমিও উৎসাহ পেলাম না, শুধু বৃষ্টির শব্দ। আমাদের চুপ করে থাকার ঘরের ভেতর কোথা থেকে উড়ে আসা একটা চামচিকের চঞ্চল ছায়া কিছুক্ষণ ধরে স্তম্ভিত হয়ে রইল। দাস স্তব্ধতা ভাঙল। টাইপটা সেরেই ফেলি। কাগজটা খুলে দাস সেটাকে তাল পাকিয়ে নিচের বাস্কেটে ফেলে দিল।
জড়িয়ে নিলে আরও একখানা। আবার খটখট করে বেজে উঠল টাইপিং এর আওয়াজ। আমি টাইপরাইটারের টেবিলের কোণে দাঁড়িয়ে রইলাম। একটানা বৃষ্টির শব্দের মধ্যে টাইপিং এর শব্দ একাকার হয়ে এলো। কখনো কখনো স্পেসিং আর ঘন্টার জ্যোতিপতন কানে আসতে লাগলো। কতক্ষণ পরে জানি না কেন যে তাও জানি না, হঠাৎ আমার চোখ নেমে এলো দাসের টাইপের উপর। কি আশ্চর্য, আগা গোড়া ক্যাপিটাল লেটার সাজিয়ে কি ছাপছে ও? যা দেখলাম তাতে কয়েক মুহূর্ত আমার চোখকে বিশ্বাস করতে পারলাম না। প্রচন্ড স্পিডে পাগলের মতো দাস যা ছেপে চলেছে তা এই টেন্ডার। আমি অকপটে স্বীকার করছি যে সুলতা পালকে আমি খুন করেছি। আমার ব্যারাকপুরের বাগান বাড়িতে পুরনো গ্যারেজের ভেতর একটা বড় কেবিন ট্রাকে তার মৃতদেহ রয়েছে। আমি তার উপরে বল প্রয়োগে ব্যর্থ হয়ে, কিন্তু আর তো আমি চোখকে বিশ্বাস করতে পারছি না। যা দেখেছি এ তো স্বপ্ন নয়। আমি আর্তনাদ করে উঠলাম, দাস, এ কি ছাপছো তুমি? এটা কি ছাপছো? টুলের ওপরে দাস থরথর করে কেঁপে উঠল। একটা মৃত প্রাণী যেন নড়ে উঠেছে ইলেকট্রিক কারেন্টের ছোঁয়ায়, যেন এতক্ষণ সে ঘুমিয়ে টাইপ করে যাচ্ছিল, হঠাৎ জেগে উঠেছে। আমি আবার বললাম, দাস দাস, এ কি টাইপ করে যাচ্ছ তুমি? নিজের টাইপিং এর ওপর চোখ বুলাতে দাসের 10 সেকেন্ডও লাগলো না। তারপরেই পেছনে লাথি দিয়ে টুলটাকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো সে। হ্যাচকাটারে কাগজটাকে টেনে বার করে নিয়ে বিকৃত গলায় চিৎকার করে বলল, না না, আমি না, আমি না। আমি আরো কি বলতে চাচ্ছিলাম, দাস বলতে দিল না। মিথ্যে কথা, আমি না। জানত গলায় আবার চিৎকার করে উঠল সে, এবং বড় মুহূর্তে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল, নেমে গেল রাস্তায়। আবার বিহ্বলতা কাটতে প্রায় আরো 1 মিনিট লাগলো। তারপর যখন সেই বৃষ্টির মধ্যেই পথে বেরিয়ে এলুম, তখন মাত্র 20 গজ দূরেই একটা লোক চাপা পড়েছে বাসের তলায়। কাছে না গিয়েও আমি বুঝতে পারলাম সে দাস ছাড়া আর কেউই নয়। আর বৃষ্টিতে ভিজতে ভিজতে ও আতঙ্কে স্তব্ধ হয়ে আমি ভাবতে লাগলাম, তাকে নিজের হাতেই তার শাস্তি দিয়েছে সুলতা। এরপর একটি মাত্র কাজ আছে আমার, কোনো পাবলিক টেলিফোনে গিয়ে পুলিশকে জানাতে হবে ব্যারাকপুরের গ্যারাজের সেই কেবিন ট্রাকটার কথা।